চেষ্টা করেছেন, মানে এমন একটা বার্তা যাচ্ছে যে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা, এটাকে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এবং মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা এ বিষয়ে বিস্তারিত বলেছেন, একটি ভিডিও তারা দেখিয়েছেন। ফলে এ বিষয়ে বাড়তি কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। যে বাবা মা তাদের কন্যাকে হারিয়েছেন, তাদের মনের মধ্যে যে যন্ত্রণা এবং আগুন থাকবে, ফলে তাদের কোনো না কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে সবসময় আরও কোনো বক্তব্য থাকবে, এটা ভাবাটা ঠিক নয়। আমি শুধু এটুকু বলি যে দুরকম ভিডিও আছে। একটিতে কোনো একটা টাকার বিষয় আছে, আরেকটি ভিডিওয়ে টাকার বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই টাকার বিষয়টিকে যখন আছে, তখন এটা নিশ্চিতভাবে অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এই টাকার বিষয়টা তো একটা গুরুতর অভিযোগ। আবার টাকার বিষয় নেই এমন ভিডিও সামনে এসে গিয়েছে। আমার বক্তব্য এই জায়গাটাতেই যে এই টাকার ভিডিও নাকি টাকার ব্যাপারটা নয়, এই ভিডিও, এই উত্তেজনাটা আমাদের মধ্যে না রেখে, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুতর অভিযোগ, প্রশ্নটা হচ্ছে সিবিআই এর গোয়েন্দারা যখন পরিবারের কাছে গিয়েছিলেন, তখন তারা এই টাকার কথাটা বলেছিলেন না বলেননি? কোন ভিডিও সামনে এলো, কোন ভিডিওয়ে টাকার কথা আছে, কোন ভিডিওয়ে টাকার কথা নেই, কোন ভিডিওয়ে টাকার কথা অস্বীকার করা আছে? আবার যারা বলছেন ভয়ঙ্কর অভিযোগ টাকার বিষয় এসছে, আমার বক্তব্য এই চাপানুতরের বাইরে এরম একটা স্পর্শকাতর ইস্যুতে এটা মূল প্রশ্ন বা মূল কৌতূহল হচ্ছে সিবিআই এর গোয়েন্দারা তদন্ত কে করছে? সিবিআই। তো সিবিআই এর গোয়েন্দারা যখন নির্যাতিতা এবং নিহত মেয়েটির বাড়িতে গিয়েছিলেন, তখন বাড়ির লোকেরা তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল, এই স্টেটমেন্টটা সিবিআই কে দিয়েছেন না দেয়নি? আন্দোলনের মঞ্চে কি বলছেন আমি এর মধ্যে ঢুকতে চাই না, কারণ এই পরিবারের প্রতি আমার পূর্ণ সহানুভূতি, সহমর্মিতা এবং ন্যায় বিচারের দাবিতে সহমত রয়েছে, কিন্তু এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আমি এই জায়গাটা শুধু জানতে চাই যে একবার শুনছি টাকার বিষয়টা আছে, একবার একটা ভিডিও বলছে টাকার বিষয়টা নেই, আবার টাকার বিষয়টা নেই যে ভিডিও, সেই সম্পর্কেও কিছু কথা বলা হয়েছে। আমি বলছি এখন এই কোনটা ঠিক কোনটা ভুল, এটা আপনি আমি আমরা কেন তর্ক করতে যাব? বিষয়টা হচ্ছে টাকার অভিযোগটা অত্যন্ত মারাত্মক অভিযোগ, এবং উর্দি পরা অবস্থায় অন ডিউটি কোনো পুলিশ অফিসার যদি এই পরিবারকে টাকার অফার করে থাকেন ওইরকম একটা ভয়ঙ্কর দিনে, তাহলে সেটা নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় বা জানার বিষয় ভিডিওতে কি হলো, আন্দোলনকারীদের মঞ্চে বসে কি বললেন, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে সিবিআই যখন তদন্ত করতে তাদের বাড়ি গিয়েছিলেন, তখন তারা এই টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগটা সিবিআই কে করেছেন না করেননি? যদি করে থাকেন, তাহলে সিবিআই এতদিন কনসার্নড অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি কেন? আর যদি না করে থাকেন, তাহলে এতদিন ধরে সিবিআই তদন্ত চলছে, সিবিআই তাদের বাড়িতে গিয়েছেন, কথা বলার অবকাশ রয়েছে, সংবাদ মাধ্যম সবসময় সঙ্গে সহযোগিতা করছেন,
তাহলে সেটা এই মারাত্মক অভিযোগটা গতকাল আন্দোলনের মঞ্চে বলতে হলো কেন? ওটা তো অনেক আগে সিবিআই কে বলার কথা। যদি বলে থাকেন তাহলে সিবিআই এর উচিত ছিল কনসার্ন পুলিশ অফিসারকে সামান করে তাকে জিজ্ঞাসা করা। আর যদি না বলে থাকেন তাহলে এত বড় একটা ঘটনা, টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা, যেটা কার্যত লার্জার কনস্পিরেসিতে লার্জার কনস্পিরেসির মধ্যে থাকার ইঙ্গিতপূর্ণ একটা কথা, টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা, তো তাহলে সেটা সিবিআই কে বলা হয়েছিল? না বলা হয়ে থাকলে এত বড় একটা অভিযোগ, 23 দিন হয়ে গেছে, 24 দিন হয়ে গেছে সিবিআই তদন্ত করছে। যদি আমি বুঝতে পারি অমুক লোক আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছে, আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছে, আমি তো সবার আগে সেটা সিবিআই কে বলে দেব। কারণ তদন্ত এখন তো আর কলকাতা পুলিশের হাতে নেই, কোনো চাপ, কোনো ভয়ের ব্যাপার নেই, এখন তো সিবিআই এর হাতে। তাহলে যেটা আন্দোলনকারীদের মঞ্চে বসে বলা যায়, তাহলে সেটা সিবিআই তদন্তকারীদের সামনে বলা হয়নি কেন? আর সিবিআই এর তদন্তকারীদের সামনে যদি না বলা হয়ে থাকে তাহলে সেটা আন্দোলনের মঞ্চে বলা হচ্ছে কেন? নির্যাতিতার পরিবার, তার বাবা, তার মাকে আমি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানাই। তাদের যন্ত্রণা, তাদের মধ্যে জমে থাকা আগুন এবং তাদের ন্যায় বিচারের দাবি আমি সহমত। আমি নিজে ফোন করেছিলাম, তার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, তার বাবার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে। আমি তাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে এই ন্যায় বিচারের লড়াইতে, ন্যায় বিচারের দাবিতে তাদের সঙ্গে, বাকি নাগরিকদের সঙ্গে আমিও একজন নাগরিক হিসাবে থাকব। কিন্তু আমরা সবাই খেয়াল রাখব যাতে মূল তদন্তের জায়গাটায় থাকে, তার থেকে যেন অভিমুখ সরে না যায়। আর এই টাকা দেওয়ার অভিযোগটা মূল তদন্তের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তার সঙ্গে লার্জার কনস্পিরেসিতে কে কে থাকতে পারেন সেটা এই ঘটনা থেকে প্রতিফলিত হতে পারে। তাই আমার একটা বক্তব্য রইল যে কোন ভিডিও ঠিক, কোনটা কখন হয়েছে, টাকা দেয়া নাকি টাকা না দেয়া, এই বিতর্কের থেকেও বড় প্রশ্ন, আসল প্রশ্ন, সিবিআই তদন্তকারীরা যখন পরিবারের সঙ্গে মিট করেছেন তখন তারা তাদের মুখ বন্ধ করার জন্য অন ডিউটি পুলিশ অফিসার তাদের টাকা অফার করেছেন, এইটা তারা সিবিআই কে বলেছেন না বলেননি। আমার মনে হয় ভিডিও নিয়ে মিডিয়ায় বা রাজনৈতিক দলগুলির চর্চা, চাঞ্চল্য, উত্তেজনা, ভয়ঙ্কর অভিযোগ, পাশাপাশি এই প্রশ্নটা থাকুক, এটা যদি ভয়ঙ্কর অভিযোগ একমত, চাঞ্চল্যকর অভিযোগ একমত, এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ লুকিয়ে থাকতে পারে একমত। শুধু প্রশ্ন, এটা সিবিআই তদন্তকারীদের পরিবারের তরফ থেকে তাদের যে স্টেটমেন্ট, তাদের যে বয়ান, তারা জানিয়েছিলেন না জানাননি? মা বাবা বলছেন যে জোর করে ভিডিওটা করিয়ে নেওয়া হয়েছে। আমি আবার বলছি, এটা বলছেন তদন্তের 24 দিন পরে। আমি নির্যাতিতা মেয়েটির বাবা মার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, কারণ তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছেন। তাদের কোনো বিতর্কে কোনোভাবে তারা থাকুক বা তাদের কথার উপরে কোনো কথা বলা, এটা আমি কোনো অবস্থাতে চাইছি না। কিন্তু যদি তাদের দিয়ে কেউ কোনো ভিডিও করিয়ে থাকে, তারা বা তার বাড়ির লোকেরা, সেটা এতদিন মিডিয়ার সামনে বলতে পারলেন না। তারা তো জানতেন, যদি এটা আগে হয়ে থাকে তাহলে তো তাদের জানার কথা যে এরকম একটা রেকর্ডিং আছে। তাদের চাপ দিয়ে, কোট আনকোট চাপ দিয়ে ভিডিও করানো হয়েছিল, এটা তো আর কেউ জানা না থাকলেও
কোট আনকোট তারা জানতেন, তাহলে সেটা এতদিন তারা বলেননি কেন? সিবিআই এর হাতে তদন্ত গেছে, সিবিআই তাদের বাড়িতে তদন্তে গিয়েছেন। আমাদের এটাই জানার কৌতূহল, এই অভিযোগটা অর্থাৎ অন ডিউটি কোনো পুলিশ অফিসার উর্দি পরা অবস্থায় টাকা দিয়েছেন মুখ বন্ধ করার জন্য, এবং পরে তাদেরকে দিয়ে বলানো হয়েছে না টাকা দেয়নি, মানে এই ধরনের ঘটনা ঘটেনি, এই বিষয়টা তারা সিবিআইকে দেয়া বয়ানে বলেছেন না বলেননি? এর থেকে তো অনেকটা স্পষ্ট হয়ে যাবে এই বিভ্রান্তিটা। তাহলে এক, কোন অফিসার উর্দি পরে টাকা অফার করেছেন? দুই, কোন সেই ব্যক্তি যারা পরবর্তী ভিডিওটিতে তাদের জোর করেছেন, চাপ দিয়েছেন বলার জন্য? এই বিষয়টা যদি, এটা গুরুতর অভিযোগ, এটার সঙ্গে লার্জার কনস্পিরেসির অ্যাঙ্গেলটা জড়িত আছে। তাই যদি হয়, তাহলে সিবিআই যখন তদন্ত করতে গেছে তখন এই অফিসার বা পরে ভিডিওর জন্য যে চাপ দেয়া, এই প্রসঙ্গটা পরিবারের তরফ থেকে সিবিআইকে বলা হয়েছে নাকি হয়নি? ভিডিও কখন, কি বলা হয়েছে, জোর করে নাকি জোর করে নয়, কোনটা ঠিক, এই দরজাটা ইনসিগনিফিক্যান্ট। আসল পয়েন্ট, এই গোটা ঘটনাটা পরিবারের স্টেটমেন্টে সিবিআই এর কাছে বলা হয়েছে না হয়নি? যদি না বলা হয়ে থাকে তাহলে এত বড় গুরুতর ঘটনা কেন সিবিআই কে বলা হয়নি? আর যদি বলা হয়ে থাকে তাহলে এটা শোনার পর সিবিআই কেন কনসার্ন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টের। ওর বাবা বা মার সঙ্গে কথা বললে আমাদের মানে চোখের জল ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। আমি সামান্য কিছুক্ষণ কথা বলেছি, বাকি তো টিভিতেই দেখি। বাবার সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলেছি। আমি তাদের যন্ত্রণা, তাদের মধ্যে বুকের মধ্যে যে যন্ত্রণা, যে কান্না, যে আগুন, যে প্রতিবাদ, যে ন্যায় বিচারের দাবি আছে, তার সঙ্গে আমি 100% একমত। এবং আমি তার কাছে, বাবার কাছে আমি একেবারে অঙ্গীকারবদ্ধ যে এই তদন্তের মূল ফোকাসের জন্য যা যা বলা দরকার, যে প্রচার করা দরকার, আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে একজন সহ নাগরিক হিসাবে, আরো যেমন সবাই আছেন, নিশ্চিতভাবে আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এবং আমার সহকর্মীরা থাকব। ফলে তাদের মধ্যে যে যন্ত্রণা, তাদের সংলাপগুলি, তাদের আবেগ বুক কাঁপিয়ে দিচ্ছে, তাদের এই লড়াইতে আমরা সঙ্গে আছি। কালকে যে প্রতিবাদ আন্দোলন যখন হচ্ছিল মাথাভাঙাতে, প্রতিবাদীর উপর আক্রমণের ঘটনা ঘটে, এটাকে আপনি কি বলবেন? মাথাভাঙার কালকে যে ঘটনাটা ঘটেছে, যে এই রাত জাগার অভিযানে কয়েকজন ওই আঁকাগুলো নষ্ট করেছে, লেখাগুলো নষ্ট করেছে, আমি কাল রাতেও সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে আমি পোস্ট করেছি এবং খুব স্পষ্টভাবে বলছি এই ঘটনার তীব্র নিন্দা করছি। যারা যে দলের হোক, যদি তৃণমূল কর্মীরাও থাকে সেখানে, পুলিশ তাদের প্রত্যেককে অ্যারেস্ট করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সাধারণ নাগরিকদের যখন এই ইস্যুতে কোনো প্রতিবাদ, কোনো দাবি, ন্যায় বিচারের দাবিতে কোনো কর্মসূচি চলবে, কেউ কোনো রকম ভাবে কোনো বিঘ্ন কেউ ঘটাবেন না। বরং সাধারণ নাগরিক, বয়স্ক মানুষরা যদি থাকেন, তাদের কোনো প্রয়োজন হয়, তাদের সব রকম ভাবে সহযোগিতা করবেন। আমরা ডিমার্কেশন লাইন একদম স্পষ্ট রেখেছি। আমরা পরিষ্কারভাবে বলছি, নাগরিকরা ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন করছেন আমরা তার সঙ্গে আছি।
আমাদের বক্তব্য তাদের বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি বা কোনো কোনো সংগঠন যারা ন্যায় বিচার থেকে সরে গিয়ে অরাজকতার দাবিতে যাচ্ছে, তারা যে কুৎসা, তারা যে অপপ্রচার, তারা যে অরাজকতা তৈরির চেষ্টা করছে, আমরা সবিনয়ে বিনীতভাবে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে তাদের জমানার কথাগুলো মনে করিয়ে দিয়ে আমাদের পাল্টা প্রচার থাকবে। কিন্তু নাগরিকদের আন্দোলনের কোন রকম তার বিরুদ্ধে তার পাল্টা কোন রকম কোন পদক্ষেপ তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে কেউ করবে না। দুর্ভাগ্যজনক, আমরা কাল রাত্রিরে দেখেছি শ্যামবাজারে আমাদের দলীয় পতাকা পোড়ানো হয়েছে, তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে। পতাকা ধরে আছে একজন, তাতে আগুন লাগাচ্ছে এবং হাততালি দিতে দিতে আরো 2-3 জন তারা আগুন লাগাচ্ছেন। আমরা বিশ্বাস করি না কোন সাধারণ নাগরিক, কোন সাধারণ মানুষ এই ইস্যুতে তাদের ন্যায় বিচারের দাবিতে সরব হতে পারেন, তাদের বিরক্তি প্রকাশ করতে পারেন, তাদের ক্রোধ উদ্গীরণ হতে পারে, কিন্তু কোন সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলের পতাকা পোড়াচ্ছেন এটা কোন সাধারণ মানুষ করতে পারেন না। কালকে আমরা এও দেখেছি, অভিনেত্রী শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শ্যামবাজারে গেছিলেন ন্যায় বিচারের দাবিতে, দোষীদের গ্রেফতারের দাবিতে। তাকে যেভাবে রাতে লাঞ্ছিত হতে হয়েছে এটা কিন্তু উদ্বেগজনক। তিনিও একজন মহিলা। ফলে সাধারণ নাগরিকদের আবেগকে সামনে রেখে কোন কোন শক্তি শুধু অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা তার থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে বারবার অনুরোধ করছি। সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের প্রতিবাদ, এর সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত এবং নাগরিকদের কোন কর্মসূচিতে কেউ বাধা দেবে না, কেউ কোনো অবস্থায় বাধা দেবে না। মাথা ভাঙায় যেটা ঘটেছে আমরা এক বাক্যে তার নিন্দা করেছি। অ্যারেস্ট হয়েছে, আরো অ্যারেস্ট হোক, কিন্তু আমরা ডিমার্কেশন লাইনটা বলে দিচ্ছি। একদিকে নাগরিক প্রতিবাদ, তাদের সঙ্গে আমরা একমত এবং তারা যা প্রতিবাদ কর্মসূচি করবেন আমরা একটি শব্দ বলবো না সহমত প্রকাশ করা ছাড়া, কারণ আমরাও ন্যায় বিচার চাই। কিন্তু এই সুযোগে সিপিএম, বিজেপি, কংগ্রেস বা আরো 2-1টি সংগঠন তারা মানুষের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের অরাজকতার রাজনীতি করবে। এই জায়গাটায় আমাদের আপত্তি থাকছে। আমরা মানুষকে সচেতন থাকার অনুরোধ করে বলবো, আপনি আপনার প্রতিবাদ 100 বার করবেন, মাথা উঁচু করে করবেন, রাস্তায় নেমে করবেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যে আপনার এই আবেগের সুযোগ নিয়ে যারা অরাজকতা তৈরি করার রাজনীতি করছে তারা যেন কোনো সুযোগ না পায়। তাহলে কিন্তু একটা সুদূর প্রসারী সর্বনাশা এফেক্ট হবে আমাদের রাজ্যে। বিজেপি যে ধর্ণা কর্মসূচি তারা আবার এক্সটেন্ড করা হলো। করে দেওয়া হলো। তো আদালত আর বিজেপির ব্যাপার। বিজেপির যে কর্মসূচি, সাধারণ নাগরিকদের যে মিছিল দেখেছি সেদিন বিজেপির কর্মসূচির সামনে, বিজেপির মঞ্চে 30 জন, তার কয়েক গুণ বেশি লোক সাধারণ নাগরিকদের মিছিলে, এবং সাধারণ নাগরিকদের সেই মিছিল বিজেপিকে ওই জায়গাটায় আলাদা করে কোনো গুরুত্বও দিলেন না, বিজেপির ওই ধর্ণা মঞ্চের সামনে তারা দাঁড়ালেনও না। ফলে বিজেপি তাদের এটা একটা জনবিচ্ছিন্ন নিজেদের গোষ্ঠী সমীকরণের একটা ভেসে থাকার চেষ্টা। ফলে আদালতের কোনো সিদ্ধান্ত বা কোনো বিচারপতি তাদের অনুমতি দিয়েছেন বসে থাকতে, তো তারা বসে থাকবেন, আমাদের কি। শিক্ষক দিবসে নির্যাতিত বাবা মা তারা খোলা চিঠি দিয়েছেন সুবিচারের জন্য, খোলা চিঠি
দেখুন, নির্যাতিতার বাবা মা যা দেবেন, যা বলবেন, তাদের বুকের মধ্যে জমে থাকা আগুন, প্রতিবাদ, যন্ত্রণা, তার উপর আমাদের কোনো মন্তব্য নেই। আমরা সবিনয় শুধু বলবো যে তদন্ত করছে সিবিআই আর বিচার মনিটর করছে সুপ্রিম কোর্ট। ফলে আপনার বা আপনাদের যা যা বলার, যদি তদন্তে কোনো ইনপুট দেওয়ার থাকে, যদি বিচারালয়ের কাছ থেকে কোনো বিচার প্রার্থনা করা হয়ে থাকে, তার নির্দিষ্ট জায়গা হচ্ছে তদন্তের ক্ষেত্রে সিবিআই এবং বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট। যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো বক্তব্য থাকে, যদি কোনো দাবি থাকে, যদি কোনো প্রার্থনা থাকে, সেটা আপনাদের দিতে পারে কিন্তু এই দুটো জায়গা, একটা সিবিআই এবং অন্যটি হচ্ছে সুপ্রিম কোর্ট। আর দেখেছি কয়েকজন তারা কিছু সম্মান তারা ছেড়ে দিচ্ছেন এই ঘটনার প্রেক্ষিতে। এ বিষয়ে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন, বাড়তি বলার অবকাশ নেই। এখানে শুধু একটা বক্তব্য, যে কেউ কোনো সম্মান ফিরিয়ে দেয়াটা তার অধিকারের মধ্যে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরও তার নজির রেখে গেছেন জালিয়ানওয়ালা বাগের পর। কিন্তু পরিস্থিতিটাকে আপনারা যারা এই ফেরত দিচ্ছেন তাদের অনুরোধ করে বলবো যে আপনার সম্মান বা আপনার পদ ফেরত দেওয়ার 100 বার অধিকার আপনার আছে। সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কোনো বিরূপ মন্তব্য করার কোনো অধিকারই আমাদের নেই, প্রশ্নও নেই। কিন্তু আপনি আপনার গুণের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সম্মান বা পদ দিয়েছে, যথেষ্ট নিরপেক্ষভাবে, যেটা তার আগের জমানায় ছিল না, যেটা কেন্দ্রের মোদি জমানায় নেই, সিপিএম জমানায় নেই, ছিল না। তারা শুধু তাদের ভাবাদর্শে যারা থাকতেন তাদের পদ দিতেন, তাদের পুরস্কার দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সম্মান, পুরস্কার এবং পদ দেওয়ার ক্ষেত্রে রাজনীতি দেখেননি। হয়তো তিনি অন্য মনোভাবাপন্ন, হয়তো বাম মনোভাবাপন্ন বা অন্য কোনো মনোভাবাপন্ন, কিন্তু সেখানে তার পেশা বা পারফরমেন্সে অবদান, তার গুণটাকে সম্মান করা হয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্যে অতীতে অনেকে অনেক সম্মান ফিরিয়েছেন, সারা দেশের ক্ষেত্রেও হয়েছে। সম্মান ফেরানোর অধিকার সংশ্লিষ্ট ব্যক্তির, সংশ্লিষ্ট নাগরিকের রয়েছে এবং সেই অধিকারকেও, ফেরতের অধিকারকেও, ফেরতের মানসিকতাকেও সম্মান জানাই। কিন্তু অনুরোধ যে এই সরকার আপনাকে আপনার গুণের জন্য এই সম্মানগুলো দিয়েছিল এবং এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মহিলাদের জন্য যা যা পদক্ষেপ নিয়েছেন, কোশ্মিনকালে কোন সরকার বাংলায়, গোটা দেশের মধ্যে মহিলাদের জন্য এত পদক্ষেপ নেননি। একটি ব্যতিক্রমী বিচ্ছিন্ন জঘন্য ঘটনার জন্য আপনার গুণ, আপনার অবদানকে সম্মান দিয়ে যে সম্মানটা দেওয়া হয়েছিল সেইটা ফেরত দেবেন কিনা, আপনার অধিকার আছে, সেই অধিকারকেও সম্মান জানিয়ে বলছি একটু বিবেচনায় রাখবেন। দিলীপ গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা হয়েছে।
এটা তো আইনের ব্যাপার, ফলে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কারোর কোনো দাবি থাকতেই পারে, এরকম একটা সেন্সিটিভ কেস, একটা স্পর্শকাতর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কিছু অভিযোগ অনেকে করছেন, তো তারা সেই দাবিতে কিছু করতেই পারেন, বাকিটা আদালতের বিষয়। তার পদক যাতে কেড়ে নেওয়া হয় সে কারণে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। তাহলে তো রাষ্ট্রপতি ব্যাপারটা যদি যায়, তাহলে তো তাকে আবার গোটা দেশের বিষয়টা দেখতে হবে। যদি রাষ্ট্রপতিকে এই ব্যাপারে ইনভলভ করার কোনো উদ্যোগ, কোনো চেষ্টা শুরু হয়, তাহলে তো পরপর দেখতে হবে। তাহলে তো উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ থেকে সাক্ষী মালিকদের শ্লীলতাহানি করা ব্রিজভূষণ, গুজরাটে ধর্ষক এবং খুনিদের জেল থেকে সম্বর্ধনা দিয়ে বের করা, কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে ধর্ষকদের মালা পরানো, মহারাষ্ট্রের বদলাপুর, উন্নাওতে যখন হাথরাসে যখন ডেড বডি জ্বালিয়ে দিচ্ছে পুলিশ, পরিবার জিজ্ঞাসা করছে ওটা কি জ্বলছে, ওটা কি দেহ? মানুষ জিজ্ঞেস করছে, সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে কি জ্বলছে ওটা, রাত্রিরে আপনারা গোপনে কি জ্বালাচ্ছেন? দেহ। পুলিশ বলছে আমি এটা বলতে পারবো না, আমার ডিউটি এখানে নয়, ওদিকে জোর করে জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে গেলে তো সারা ভারতবর্ষের এ ধরনের ঘটনাগুলিতে হস্তক্ষেপ করতে হবে, এবং কনসার্ন যারা ন্যায় বিচার দেয়নি তাদের এগেনস্টে পদক্ষেপ নিতে হবে, তাদের পদ থেকে সরাতে হবে, তাদের পদক কাটতে হবে। আমি কোথাও নগরপালকে ডিফেন্ড করছি না, কিন্তু আমি এই কথাটা বলছি যে আরজি করে এখনো মাত্র একজনই অ্যারেস্ট হয়েছে, সেটা কিন্তু বিনীত গোয়েলের কলকাতা পুলিশই করেছে। সিবিআই 24 দিনে এখনো কোনো দ্বিতীয় অ্যারেস্ট করতে পারেনি। আই রিপিট, আই এম নট ডিফেন্ডিং কমিশনার অফ পুলিশ। যদি তার তরফে কোনো গোলমাল থাকে, গাফিলতি থাকে, কোর্ট যদি মনে করে, প্রশাসন যদি মনে করে, যা ব্যবস্থা নেয়ার নেবেন, আমাদের কারণ কিছু যায় আসে না, আইনের পথে চলবে। কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট উইদিন 24 আওয়ার্স অফ দ্য ইনসিডেন্ট একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও কিন্তু কলকাতা পুলিশ করেছে। তারপরে এখনো পর্যন্ত এর কোনো ব্রেক থ্রু নেই, আমরা আপডেটও জানি না। যে সেমিনার কক্ষ ভাঙা হয়েছিল, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পূর্ত দপ্তরের সিভিল ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের লিখিত নির্দেশ দেন। 10ই আগস্টের নির্দেশিকার সেই কপি এখন সবাই পাচ্ছেন। এটা কি বলবেন? এবং সেখানে নারায়ণ সড়ক নিগম তিনি বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। দেখুন, এটা গোটা বিষয়টা একটা এই হয়েছে, ওই হয়েছে, চিঠি, সার্কুলার, এগুলো আমরা সবাই নানা রকম মন্তব্য করতে পারি, কিন্তু বাস্তবটা কিন্তু বুঝতে পারবে সিবিআই বা যারা তদন্ত করছেন। ফলে এটার মধ্যে যদি কোনো অন্যায় থাকে, এটার মধ্যে যদি কোনো সন্দেহজনক কিছু থাকে, এটার মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো বিষয় থাকে, সিবিআই নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমাদের প্রশ্ন, সেই ব্যবস্থাটা এখনো নিচ্ছে না কেন? এটা তো সেই 10 তারিখের ব্যাপার, আর আজকে হচ্ছে মাসের 5 তারিখ, এ মাসে, নতুন মাসে। তো এতদিনেও এই যে একটা সার্কুলার, এটা ঠিক না ভুল, এ বিচার করবে কে? বিচার তো করবে সিবিআই। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। সিবিআই তো কলকাতা পুলিশের বা রাজ্য বা মমতা ব্যানার্জির নয়। তাহলে এই জল্পনাটা এইভাবে না ছড়িয়ে ডকুমেন্ট যার কাছে যা আছে তারা সিবিআই কে দিন, আর তার মধ্যে যদি অন্যায় থাকে, বিভ্রান্তি থাকে, সন্দেহ থাকে, সিবিআই অ্যাক্ট করুক, সিবিআই অ্যাকশন নিন। কেউ তো বারণ করছে না, উল্টে বলা হচ্ছে সিবিআই তুমি দয়া করে বাকিদের ধরো। বারবার বলা হচ্ছে, আর এক একটা করে চিরকুট নিয়ে আমরা সবাই ভয়ঙ্কর চাঞ্চল্য, ভয়ঙ্কর বিস্ফোরক বিষয়। আরে আগে সিবিআই অ্যাকশনটা নিক। যদি এই ডকুমেন্টগুলোর সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সম্পর্ক থাকে, তো তাহলে শুধু দুর্নীতির মামলায় কেন, এই খুন ধর্ষণের মামলাটাতেও তো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের ধারা যোগ করে সন্দীপ ঘোষকে ওখানে অ্যাটাচ করা উচিত। এখানে সেটা তো সিবিআই করবে।
শুধু আপনারা একটা চাঞ্চল্যের ছবি দেখালেন, আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া দিলাম, বিরোধীরা আমাদের গালমন্দ করলো, আমরা নীলকণ্ঠ হয়ে বসে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলাম। এগুলোর অর্থ কি? সিবিআই শেষ করুক, ডকুমেন্ট তো বাজারে খোলা রয়েছে, ডকুমেন্ট তো খোলা রয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় এক একজন শার্লক হোমস, এক একজন ব্যোমকেশ, এক একজন ফেলুদা, আর একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সুতরাং রাজ্য সরকার এবং তৃণমূলকে ঘুষি ষষ্ঠী পুজো করো, এটা একটা হুজুগে দাঁড়িয়েছে। আমরা কোনো অপরাধীকে ডিফেন্ড করছি না। যদি এর মধ্যে সন্দীপ ঘোষ বা তার কোনো চেলা চামুন্ডা, সন্দীপ ঘোষ এবং তার কোনো চেলা চামুন্ডা যদি এটায় তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত থাকে, তাহলে দুর্নীতির মামলা শুধু কেন কেন এখনো সন্দীপ ঘোষকে মূল মামলায় তাকে অ্যাটাচ করা হয়নি? তো সুতরাং এই বিষয়গুলো আমরা ওইভাবেই দেখছি যে যার যার কাছে তথ্য প্রমাণ কিছু আছে, এটা অ্যাক্ট কে করবে? অ্যাক্ট তো সিবিআই করবে, অ্যাক্ট তো আমরা করবো না। মামলাটা যে পিছলো, এটা কি আপনি মনে করছেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড? একদম মনে করছি না। তার কারণ হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট নিজেরাই গুরুত্ব দিয়ে মামলাটা নিয়েছিলেন। মহামান্য সুপ্রিম, আর এটা আমরা যে বিষয়টা শোনা যাচ্ছে সেটা আমি এখানে আপনারা সকলেই শুনেছেন, জানেন, কোর্ট রিপোর্টাররা সবাই জানে, দিল্লিতেও সবাই জানে, এটা একটা টেকনিক্যাল বিষয় এবং কোনো একজন কেউ হয়তো একটু অসুস্থ এবং তার সঙ্গে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। ফলে আমরা এই ডেট পিছানোর বিষয়টা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যই করতে চাই। একটা লাস্ট প্রশ্ন, সেটা অভিযোগ উঠেছে যে লোক দেখানো টেন্ডার ডেকে আফসার আলী খান তাকে ক্যাফের বরাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে বেআইনিভাবে যে টাকাটা জমা দেওয়ার কথা 1 লাখ টাকা, এই ছেলেটি হচ্ছে বদের হাঁড়ি। এই ছেলেটির যা বডি ল্যাঙ্গুয়েজ, এই ছেলেটির ভিডিও আমি নিজে পোস্ট করেছিলাম। এ যেভাবে উদ্ধতভাবে হাসপাতালের সিনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছে, যেভাবে হুমকির সুরে কথা বলছে, যেভাবে মুখ্যমন্ত্রীর নাম ড্রপ করছে এবং মিসইউজ করছে, এতে দল, সরকার, প্রশাসন, ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী সকলের ক্ষতি করছে। এই ধরনের লোকগুলো, এটা কোথার থেকে এলো, কার লোক, কোন সাহসে ওইখানে দাঁড়িয়ে এই এত ঔদ্ধত্য দেখাতে পারে? নিশ্চিতভাবে তার যথাযথ শাস্তি ব্যবস্থা যা যা হওয়ার আছে সব হোক, এবং তার মধ্যে যদি কোনো চক্র থেকে থাকে তাদের আইনত সিবিআই যে তদন্ত করছে চলুক, এটা নিয়ে তো আমাদের কোথাও কোনো রকম বক্তব্য নেই। আমি নিজে তো ওর ভিডিও পোস্ট করেছি যেখানে দাঁড়িয়ে দুর্ব্যবহার করছে। ও কে? ওর পেছনে একটা কোনো শক্তিশালী মাথা না থাকলে ও সাহস পায় কি করে মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ করে ওখানে বড় বড় কথা বলার? আমরা তো বলছি এগুলো ধরা হোক। ওই ছেলেটা বদের হাঁড়ি, ওর যে গডফাদার হোক তাকে শুদ্ধ ধরা হোক বা ধরা হয়েছে, যা যা সেকশন দেওয়ার আছে ব্যবস্থা হোক, কিন্তু মূল যে মামলা ধর্ষণ এবং খুন, সেটা দ্রুত আপডেট চাই। না হলে মানুষের মধ্যে একদিকে নাগরিকদের সেন্টিমেন্ট হার্ট হচ্ছে, অন্যদিকে কিছু অপশক্তি অরাজকতা তৈরির সুযোগ পাচ্ছে। এটা সিবিআই যেন হতে না দেয়। মূল মামলার আপডেট চাই। থ্যাংক ইউ। হ্যাঁ 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 শুভেন্দু শেখর রায় একজন সিনিয়র নেতা, ফলে তিনি তার কোনো বক্তব্য রাখছেন, এটা উনি একটু সংবেদনশীল মানুষ, আবার সিনিয়র নেতা, হয়তো এই মুহূর্তে তার বক্তব্য বা তিনি কিছু করলেই সেটা বিরোধী রাজনীতির একটা উপাদান হয়ে যাচ্ছে। বাট ওনার এই বক্তব্যের উপর আমি কোনো মন্তব্য করব না।